গত 4 জুন আমরা সবাই দেখেছি 2024 লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়েছে। আপনার বিরোধীরা 232টা আসনে থেমে গেছে, মানে 13টা দলের জোট মিলে আপনার 232টা আসনে থেমে গেছে, মানে ওই ইন্ডি জোট। আর এনডিএ জোট টোটাল 292টা আসন পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেশবাসীর মনে একটা প্রশ্ন এসেছিল যে এনডিএ জোট কি এবার পারবে আপনার সরকার প্রতিষ্ঠা করতে? কেননা ভারতীয় জনতা পার্টি গত 2 বছরের মতন আপনার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, যেটা মানে 272টা আসন, দেশে টোটাল 543টা আসনের মধ্যে 273টা আসন পেতে হবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনো রাজনৈতিক দলকে। গত 2 বছর বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি সেটা পেলেও এই বছর কিন্তু আপনার মানে এবার 2024 সালে সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ এবং আমাদের সকলেরই মনে একটা প্রশ্ন এসেছিল যে এনডিএ জোট কি আপনার পারবে সরকার প্রতিষ্ঠা করতে? তো চলুন আজকে এই সবটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই দেখলেন 2024 সালে আপনার এই গত লোকসভা নির্বাচনের ফলাফল এই গত 4 জুন বেরিয়ে গেছে। তো ফলাফল আমরা সবাই জানি, যেটাই কিছুক্ষণ আগে বলছিলাম। কিন্তু তারপরে ভারতবাসীর মনে যেই প্রশ্নটা এসেছিল, আসাটাই স্বাভাবিক। তো আপনারা এতক্ষণে তার উত্তরও পেয়ে গেছেন, মানে গতকালকে দেখেছেন আপনার সরকারও আপনার প্রতিষ্ঠা হয়ে গেছে। আপনার যে বৈঠক হয়েছিল, এনডিএ জোটের বৈঠক হয়েছিল, সেই বৈঠকে আপনার সর্বসম্মতভাবে দুবারের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকেই নেতা হিসাবে বেছে নিয়ে, প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়ে তার নেতৃত্বে এনডিএ জোট চলবে, এনডিএ জোট সরকার প্রতিষ্ঠা করবে, এটা মেনে নিয়েই কিন্তু আপনার সরকার প্রতিষ্ঠা করলো এই 2024 লোকসভা নির্বাচনের পরে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যেখানে আপনার সমগ্র ভারতবাসীর মনে এক প্রশ্ন এসেছিল এবং বিরোধীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল যে এনডিএ জোট সরকার প্রতিষ্ঠা করতে পারবে না, আর যদি সরকার প্রতিষ্ঠা করতে পারে ওই 10-15 দিনের বেশি টিকবে না। প্রথমে তো তারা একটা লাগিয়েই দিয়েছিল প্রশ্ন যে এই জোট মানে যেহেতু বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, আপনার সরকার প্রতিষ্ঠা করা বিজেপির পক্ষে অসম্ভব। কেননা নীতিশ এবং আপনার বিহারের জেডিইউ প্রধান নীতিশবাবু এবং আপনার তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু, তো সেই এদেরকে নিয়ে আপনার ভারতীয় জনতা পার্টি কতটা কি সরকার গড়তে পারবে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। কিন্তু সবাইকে নিয়ে ভারতীয় জনতা পার্টি সবাইকে মোটামুটি একটা খুশি করে কিছু আসন মানে কিছু মন্ত্রিত্ব দিয়ে এবং অধিকাংশ যে আপনার যে বিগ 5 আছে সেই সমস্তটাই ভারতীয় জনতা পার্টি নিজেদের কাছে রেখে আপনার কিন্তু আমরা দেখলাম গতকাল 9 জুন আমরা দেখলাম সন্ধ্যে 7:15-তে সবাই আর কি টিভির পর্দায় চোখ রেখেছিলাম, দেখলাম এক এক করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, তারপরে আপনার অমিত শাহা, তারপরে আপনার আমাদের ভারতীয় জনতা পার্টির এতদিনকার যিনি আর কি সর্বভারতীয় সভাপতি ছিলেন সেই জেপি নাড্ডা মহাশয়রা একে একে সবাই আর কি নিলেন, শপথ গ্রহণ করলেন, মানে শপথ নিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই দেখলাম যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ জোট সরকার প্রতিষ্ঠা করল। তো বিরোধীদের যেটা আশঙ্কা ছিল মনে, দেশবাসীর যেটা আশঙ্কা ছিল মনে, এবং এই বিরোধীদের স্বরেই মানে বিশেষত এই পশ্চিমবাংলায়, মানে এই পশ্চিমবাংলায় আপনার এই বিরোধীদের স্বরেই বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই, মানে ওই একই সুরে আপনার কিন্তু এই যে সংবাদ মাধ্যমগুলো আছে ওই চিৎকার আপনার শুরু করেছিল, মানে ওই একই সুরে গান গেয়ে যাচ্ছিল। তো তাদের মুখে গতকালকে কিন্তু ঝামাটা ঘষে দিয়েছে আপনার এনডিএ জোট, একদম ঝামাটা ঘষে দিয়েছে। এইবার তারা বলছে যে এই সরকার বেশি দিন টিকবে না, আপনারা অপেক্ষা করুন,
আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন, এই সরকারটা কি টেকে না সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, প্রশ্ন আসাটা স্বাভাবিক, কিন্তু আপনারা দেখতে পাবেন, কেননা এই আপনার চন্দ্রবাবু এবং মোদিজি এবং আপনার এই বিহারের নীতিশ কিন্তু শুরুতেই, মানে চন্দ্রবাবু এবং বিহারের নীতিশবাবু শুরুতেই বলে দিয়েছেন ওনাদেরকে আপনারা হাজারো চেষ্টা করেও ওনাদেরকে যখন আপনারা ভাঙাতে পারেননি, ঠিক আছে, ওনাদেরকে ভাঙানোর চেষ্টা করেও আপনারা এটায় সফল হতে পারেননি, এই কার্যে আপনারা সফল হতে পারেননি, বিরোধীরা সফল হতে পারেননি। অনেক চেষ্টা করেছিলেন, একে তাকে দিয়ে যোগাযোগ করিয়ে এই আর কি জোটটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল, এনডিএ জোটটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল, যাতে করে বিজেপি আপনার সরকার প্রতিষ্ঠা না করতে পারে। তো সেটা সফল হয়নি, সেই কাজে আপনার বিরোধীরা সফল হয়নি, এবং চন্দ্রবাবু নাইডুকেও ভাঙানোর চেষ্টা হয়েছিল, আপনার নীতিশবাবুকেও ভাঙানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা বিরোধীরা সফল হতে পারেননি। এমনকি মন্ত্রিত্বের অফারও নাকি দেওয়া হয়েছিল, এমন কথাও আমাদের কানে এসছে। জানি না আদতে এটা কতটা সত্য কতটা মিথ্যা। তবে চন্দ্রবাবু কিন্তু শুরুর দিনই বলেছিলেন যে কোনো প্রশ্নই নেই, আমরা এনডিএ জোটে ছিলাম, আমরা এনডিএ জোটে আছি, আমরা এনডিএ জোটে থাকবো, আমরা বিজেপির সাথে ছিলাম, আমরা বিজেপির সাথে আছি, আমরা বিজেপির সাথে থাকবো, এবং তার একটা সুষ্ঠু সমাধান কিন্তু এরা সবাই মিলে বসে আপনার যে 6 তারিখের যে আর কি সভা ছিল, প্রথম সভা, এবং তারপরে 7 তারিখের যে সভা ছিল, আপনারা সবাই দেখেছেন 6 তারিখের প্রথম সভাতেই কিন্তু আপনার মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছিলো, এবং 7 তারিখে আপনার চন্দ্রবাবু নাইডু এবং আপনার নীতিশবাবু এনারা সবাই কিন্তু মোদিজিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। তারা কিন্তু সবাই মানে যে স্বাগত বক্তৃতা রেখেছেন সেখানে কিন্তু মোদিজিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, এবং তারা স্বীকার করে নিয়েছেন যে এই মুহূর্তে দেশে মোদিজির বিকল্প কোনো মুখ নেই। তার নেতৃত্বে গত 2 বছরের দেশে সরকার প্রতিষ্ঠা হয়েছিল, এবং তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আপনার দেশ চালিয়েছে। এবারও আপনার মোদিজির নেতৃত্বেই এই সরকার সমগ্র দেশ জুড়ে, সমগ্র দেশব্যাপী আপনার শাসন করবে, দেশ চালাবে। তো এই একটা জায়গা যখন আমরা কনফার্ম হলাম, তারপরে আপনার গত 9 তারিখে যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনার সবাইকে শপথ নিতে দেখলাম, তো সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনার চাঁদের হাট বসেছে। বিদেশ থেকে আপনার যারা আর কি আপনার রাষ্ট্রপ্রধান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আপনার বাংলাদেশ, আরও অনেক ছোট ছোট দেশ আছে, সেই সব দেশ থেকে আপনার কিন্তু নেপাল, এইসব দেশ থেকে কিন্তু আপনার রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন। এমনকি আমরা শাহরুখ খানের মতন একজন তারকাকেও আমরা কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখতে পেয়েছি, কিন্তু যাকে দেখতে পেলাম না। এবং আপনাদেরকে আরও একটা কথা বলে রাখছি, আপনার এই যে কংগ্রেসের যিনি সভাপতি, এই মুহূর্তে সর্বভারতীয় কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন খাড়গে, উনি পর্যন্ত সৌজন্য রক্ষা করতে আপনার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন, এবং প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই এনডিএ জোটের তরফে, ভারতীয় জনতা পার্টির তরফে আপনার কিন্তু আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। সেখানে অনেকেই গিয়েছেন, অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীরা গিয়েছেন, এবং যারা যেতে পারেনি তারা কিন্তু কারণ বাতলে দিয়েছেন, মানে কারণ বতরেছেন যে আমি এই কারণে আসতে পারছি না। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সৌজন্য তো দূরের কথা, উনি বললেন যে আমি ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাব না। কিসের সৌজন্য? আমার ওই সৌজন্যের দরকার নেই। ওই অগণতান্ত্রিক শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাব না। চিন্তা করে দেখুন, এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা যে হলো, আপনার সারা দেশের মানুষ যাদেরকে নির্বাচিত করলো, তাদেরকে নাকি অগণতান্ত্রিকভাবে নির্বাচিত করা হয়েছে। মানে এটা আমি বলছি না, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে। এবং এটা যদি অগণতান্ত্রিক হয়, তাহলে ওনার দলের যে 29 জন আপনার জিতেছে, ওনার দলের 29 জন এমপি যে নির্বাচিত হয়েছে এই 2024 লোকসভা নির্বাচনে, তাহলে তারাও কিন্তু অগণতান্ত্রিকভাবেই নির্বাচিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী।
তো উনি বললেন অগণতান্ত্রিক শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাব না। এবং উনি গেলে তো পশ্চিমবাংলার মানুষের লাভ হবে, উনি যাবেন কেন? উনি তো এই কারণেই যাবেন না, উনি গেলে পশ্চিমবাংলার মানুষের উপকার হবে। যেখানে সবকটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা গিয়ে আপনার সকলের সাথে সুসম্পর্ক তৈরি করে রাজ্যের জন্য, রাজ্যের মানুষের ভালোর জন্য আদায় করে নিচ্ছেন কেন্দ্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে, সেখানে একমাত্র আমাদের সরকার, একমাত্র আমাদের রাজ্যের সরকার, আমাদের রাজ্য, এটা আপনার বিধানচন্দ্র রায়ের পর থেকে, আমি আবারও বলছি, বিধানচন্দ্র রায়ের পর থেকে আর কিন্তু কোনো রাজ্য সরকার বা কোনো আমাদের রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী আপনার কিন্তু কেন্দ্রের সাথে সুসম্পর্ক স্থাপন করেনি। সব ভেতরে ভেতরে খেলা হয়েছে। আমরা জানি জ্যোতিবাবু, ইন্দিরা গান্ধী, ভেতরে ভেতরে খেলা চলতো। আপনার বিধানবাবুকে আপনার নেহেরুজি আর কি, প্রধানমন্ত্রী নেহেরু, জওহরলাল নেহেরু শ্রদ্ধা করতেন, তার জন্য ওনার সাথে মানে আমাদের বিধানচন্দ্র রায় সুসম্পর্ক রাখতে যায়নি, জওহরলাল নেহেরু সুসম্পর্ক রাখতেন বিধানচন্দ্র রায়ের সাথে, কেননা বিধানচন্দ্র রায় এমন একজন ব্যক্তিত্ব ছিলেন। তো ওই সময় আমরা আমাদের মানে রাজ্যবাসীরা রাজ্য আর কি উন্নয়নের জন্য উনি আর কি আদায় করে নিয়েছিলেন, এবং রাজ্যবাসী কিন্তু উন্নয়নটা বুঝতে পেরেছিলেন যে উন্নয়ন কাকে বলে। কিন্তু তারপর থেকে যত মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন কিন্তু হয়নি, এবং যেটা কিনা বর্তমানে এই মাননীয় মুখ্যমন্ত্রীর আমলেও কিন্তু অব্যাহত। উনি গেলে আমাদের ভালো হবে, উনি যাননি। আর গেলে পরে আরেকটা জিনিস যেটা হতো, আর গেলে পরে আপনার একটা গোষ্ঠী হয়তো ক্ষুণ্ণ হতে পারত। মানে যেই গোষ্ঠীকে ভুল বুঝিয়ে বিজেপির নামে বিজেপির নামে মিথ্যে কথা বলে, দিনের পর দিন মিথ্যে কথা বলে যেইভাবে মানুষকে ভুল বুঝিয়েছে, এখন যদি উনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যান তাহলে তারা ক্ষুণ্ণ হবে, এই ভেবে উনি যান। তা যাক, ওনার যাওয়াতে বা না যাওয়াতে শপথ গ্রহণ অনুষ্ঠান আটকায়নি। আপনার মোট 72 জন আপনার এমপি গতকালকে শপথ গ্রহণ করেছেন, শপথ নিয়েছেন, এবং আগামী দিনে সরকার চালাবেন মাননীয় মোদিজি, এবং সুষ্ঠু হাতে, সবল হাতে, একদম বলিষ্ঠ নেতৃত্বে দেশ চালাবেন, আমরা এই আশা রাখি। আজকে এই পর্যন্তই আমি আমার ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো মতামত থাকে, আমি ঠিক ব্যাখ্যা করলাম না ভুল ব্যাখ্যা করলাম, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।